বর্তমান সময়ে ছোট থেকে বড় সবারই কিছু কমন সমস্যা দেখা যায়, সেটি হচ্ছে তাদের ব্যাক পেইন হয়ে থাকে। কেউ কেউ কমপ্লেন করে থাকে যে তাদের জয়েন্টে ব্যথা হচ্ছে। কারো কারো ক্ষেত্রে কিন্তু শোনা যায় যে কোনো ধরনের কাজ করতে যেয়ে তাদের স্বাভাবিক জীবনযাত্রা কিন্তু ব্যাহত হচ্ছে শুধুমাত্র ওই হাড়ের পেইনের কারণে। আজ আমরা এই হাড়ের বিভিন্ন ধরনের পেইন বা জয়েন্টের পেইন বা লিগামেন্টের ইনজুরি নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে জয়েন্ট, বোন ও মাসল পেইনের সঠিক ব্যবস্থাপনা। সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি RTVর চিকিৎসা বিষয়ক নিয়মিত আয়োজন মেডি ক্যাফে পাওয়ার্ড বাই নেভিয়ান লাইফ সায়েন্সে। আপনাদের সাথে আছে আমি নুসরাত দীপা। দর্শক, আজকের গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন প্রফেসর ডক্টর GM জাহাঙ্গীর হোসেন, প্রফেসর, ডিপার্টমেন্ট অফ অর্থোপেডিক সার্জারি, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ট্রমাটোলজি অ্যান্ড অর্থোপেডিক রিহ্যাবিলিটেশন। স্যার, আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে। সেই সাথে মাহে রমজানের শুভেচ্ছা। শুভেচ্ছা আপনাকে। স্যার, এখন যেহেতু রমজান মাস চলছে, সাধারণত দেখা যায় যে রমজান মাসে তো আমাদের যেহেতু জীবনযাত্রার একটু পরিবর্তন হয়, আমাদের খাবার দাবার কিছুটা পরিবর্তন হয়ে থাকে। তো ওই সময়টাতে যাদের কিছু কোমরবিডিটি ডিজিজ রয়েছে, যেমন আমরা যদি ডায়াবেটিক পেশেন্টদের কথা বলি, কার্ডিয়াক পেশেন্টদের কথা যদি আমরা বলি, সেই সাথে অনেক ধরনের কিডনি রিলেটেড রোগী রয়েছেন, এবং সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে যেটি আমাদের আজকের আলোচ্য বিষয়, যে হাড়ের ব্যথাজনিত যাদের সমস্যা রয়েছে তাদের আসলে রমজানে কি কি ধরনের বিষয় মেনে চলা উচিত? অ্যাকচুয়ালি মানুষ মাত্রই ব্যথা, এবং ব্যথার বহু কারণ থাকতে পারে, এবং মানুষ ইসলামের ধর্মতে রোজা রাখতে হবে। অ্যাকচুয়ালি দুইটা অঙ্গ একটার সাথে আরেকটা খুবই জড়িত। তো যারা ব্যথা আছে, আর্থ্রাইটিস আছে, আবার রোজা রাখবেন, স্বাভাবিক রোজা রাখতে হবে। তো এই ব্যথাগুলা অ্যাকচুয়ালি বহু কারণে হতে পারে। আমরা যদি এই ব্যথাকে, অর্থোপেডিক ব্যথাকে ভাগ করে থাকি, তাহলে দেখা যাচ্ছে এক এক বয়সে এক একটা ব্যথা হয়, এবং এক একটা ব্যথার এক এক রকম কারণ হতে পারে। তবে যারা রোজা রাখি, যারা বয়স্ক, তাদের যে ধরনের ব্যথা হয় এগুলো অনেকটা হলো আর্থ্রাইটিসের ব্যথা, হাড় জোড়ার ক্ষয় বৃদ্ধির ব্যথা, মাসেলের ব্যথা। এবং এটাকে ম্যানেজ করে আমরা কয়েক উপায়ে, রোজা যেহেতু চলছে, রোজাতে আমরা মনে করি যে এটা আমরা ওষুধের থেকে ডিপেন্ডেন্ট কমে নিজের বিভিন্নভাবে চলা কৌশল বা বিভিন্নভাবে হোম থেরাপি ইত্যাদির মাধ্যমে ব্যথাকে নিয়ন্ত্রণ করা যেতে পারে। আচ্ছা স্যার, খুব চমৎকার করে আপনি বললেন যে শুধুমাত্র ঔষধ গ্রহণ করা নয়, তার পাশাপাশি বিভিন্ন ধরনের কিছু নিয়ম কানুন রয়েছে যেগুলো যদি মেনে চলতে পারেন তাহলে তারা অর্থোপেডিক্সের যে রোগীরা রয়েছেন বা অস্টিও আর্থ্রাইটিসের পেশেন্ট যারা রয়েছেন তারা ভালো থাকতে পারবেন। আপনি বলছিলেন যে কিছু হোম রেমেডি, সেগুলো আসলে কি কি? যেমন আমরা জানতে পারি যারা ক্রনিক আর্থ্রাইটিসে ভুগে, মানে বাতের ব্যথায় ভুগতে থাকে, যেটা বিশেষ করে বয়স্ক মানুষ, যাদের সাধারণত হাঁটুর ব্যথা হয়, কোমরের ব্যথা হয়, মেরুদণ্ডের ব্যথা হয়, এই ধরনের ব্যথাগুলা সাধারণত দীর্ঘদিন ধরে চলতে থাকে। এটাকে আমরা বলি ক্রনিক পেইন বা অথবা ডিজেনারেটিভ পেইন, বয়সের কারণে হাড়ের ক্ষয় বৃদ্ধির রোগ হয়। তো এই ধরনের ব্যথাতে সাধারণত আমরা যেটা হোম রেমেডি বলি বা লাইফস্টাইল পরিবর্তনের মাধ্যমে বলি, যেমন আমাকে যা দিনে ভাজা পোড়া কম খাবো, সুগার যে ধরনের খাবার থাকে সুগার জাতীয় খাবার কম খাবো, প্রসেস যে ধরনের থাকে প্রসেস ফুড সেই ধরনের খাবার কম খাবো, যেগুলোতে চর্বি জাতীয় খাবার সেগুলো কম খাবো। মানে এই ধরনের খাবারগুলায় দেখা যাচ্ছে যে আপনাকে যে কোনো জয়েন্টের অথবা মাসেলের অথবা লিগামেন্টসের প্রদাহ বাড়ায়। সুতরাং আমি যদি এগুলাকে অ্যাভয়েড করতে পারি, বাদ দিতে পারি, তাহলে আমার ব্যথা কমে যায়। এখন আপনি হয়তো বলবেন তাহলে আমরা কি খাবো, সেটাও একটা আছে। সেটা বলতে যদি আমরা রোজায় আমরা যদি দুই বেলা যখন গ্রহণ করি খাদ্য, ইফতার আর একটা হলো সেহরির সময়, এই দুইটা তো মেইন আমাদের খাবার, সেখানে যদি আমরা গ্রিন লিফি ভেজিটেবলসগুলো খেতে পারি, আবার যেই খাবারগুলোতে চর্বি কম আছে, ফ্যাট কম আছে, সুগার কম আছে, সেগুলাকে আমরা খেতে পারি। আমরা একটু ভাজা পোড়া খাবার কম খেয়ে একটু হাই ফাইবার জাতীয় খাবারগুলো বেশি গ্রহণ করব। আরেকটা বিষয় স্যার জানতে চাই, যাদের আর্থ্রাইটিস রয়েছে, আমরা যতটুকু জানি যে তাদেরকে পিউরিন সমৃদ্ধ খাবার একটু অ্যাভয়েড করতে হয়, যেটা ইউরিক অ্যাসিডে কনভার্ট হয় আমাদের বডিতে, যে সেই ব্যাপারে একটু জানতে চাই। এটা আপনি গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন রাইজ করছেন, যে পিউরিন বা ইউরিক অ্যাসিড। দেখা যাচ্ছে এই যাদের শরীরে এই ধরনের গাউট, যেটাকে আমরা বলি এই লেভেল ইউরিক অ্যাসিড বেড়ে গেলে গাউটি আর্থ্রাইটিস বলি, সে যে জয়েন্টে তা না, সে ইভেন মাসেলে ব্যথা করে, লিগামেন্টসে, টেন্ডনে, কিছু কিছু রুগীরা আসে যে বলে যে বুকে চাপ দেয়া,
কিন্তু আপনি করে দেখবেন টেস্টকে ইউরিক অ্যাসিড লেভেল বেড়ে গেছে। কিছু কিছু মোস্টলি আমরা দেখি যে পায়ের বুড়ো আঙ্গুলে ব্যথা, হাঁটুতে ব্যথা, এটা হলো ইউরিক অ্যাসিডের জন্য বেশি ব্যথা হয়ে থাকে। এবং এই ইউরিক অ্যাসিডের যে খাবারগুলা সেগুলো আমরা যদি বাদ দিতে পারি, লাইক যেমন আমরা বলি সিম আছে, বরবটি আছে, মটরশুঁটি, পুঁই শাক, বাঁধাকপি, ফুলকপি ইত্যাদি। আর যদি মাংসের কথা চিন্তা করেন হলো লাল মাংস, এক কথায় রেড মিটের কথা বলা হয়, যে কোনো ধরনের ডাল, আপনার ইউরিক অ্যাসিড লেভেল বেড়ে যায়। তো এই ইউরিক অ্যাসিডটা এগুলো যদি এই খাবারটা আমরা অ্যাভয়েড করি তাহলে আমার লেভেল থাকবে না। কিন্তু কিছু রোগী আছে যাদের জেনেটিক্যালি ইউরিক অ্যাসিড বেশি থাকে, তাদের কিন্তু আর্থ্রাইটিস, তাদের সেই ক্ষেত্রে হয়তো তাকে ওষুধ খেতে হবে প্লাস ডায়েটটাকে নিয়ন্ত্রণ রাখতে হবে। আবার কেউ আছে শরীরে যাদের কিডনি রোগী আছে, ক্রনিক ডায়ালিসিস থাকে, তাদের ইউরিক অ্যাসিড লেভেল বেড়ে যায়। এই জন্য খাদ্য প্লাস তাদের ইউরিক অ্যাসিড, কিডনির চিকিৎসা নিলে লেভেলটা কমে আসবে। আপনি খুব চমৎকার করে স্যার বললেন যে আসলে ঔষধ গ্রহণই শুধুমাত্র একমাত্র সমাধান নয়, তার পাশাপাশি সঠিকভাবে খাদ্যটাকে নির্বাচন করা এবং যেমনটা আপনি বলছিলেন যে ইফতার থেকে সেহরি পর্যন্ত খাবারটাকে খুব চমৎকার করে ডিস্ট্রিবিউশন, সুষমভাবে খাবার গ্রহণ করা। এবং আপনি ফিজিক্যাল অ্যাক্টিভিটিসের কথা বলছিলেন, আর্থ্রাইটিস যাদের রয়েছে তাদের জন্য ফিজিক্যাল অ্যাক্টিভিটিস বা যে কোনো ধরনের যে হাঁটা চলা এক্সারসাইজ, এটি আসলে কতটুকু গুরুত্বপূর্ণ? এভাবে আর্থ্রাইটিস বা নিয়ে বা রোজায় কিভাবে চলতে, এর মধ্যে একটা হলো যে আমি বললাম যে খাদ্যদ্রব্য, এছাড়া নিয়ন্ত্রণ করা, তার মধ্যে ইম্পর্টেন্ট আরেকটা হলো এক্সারসাইজ। যেমন রোজার মধ্যে আমরা বলতে পারেন যে আমি কিভাবে এক্সারসাইজ করব। হ্যাঁ, আমরা করতে পারি যারা আর্থ্রাইটিসে ভুগতে পারে, আবার যাদের আর্থ্রাইটিস হয় না তাদের ভিন্ন ভিন্ন ধরনের এক্সারসাইজ। যেমন যাদের আর্থ্রাইটিস আছে প্লাস রোজা রাখছে, তারা ইফতারের পরে যেমন হালকা ইফতার বা একটা টাইমে যখন স্টোমাকটা মোটামুটি 50% এমটি খালি হয়ে গেল, পাকস্থলীটা, তখন তাদের জন্য যে এক্সারসাইজগুলো দুইটা কাজ করবে, শরীরের বাতের ব্যথাও কমবে, প্রদাহও কমবে। যেমন সে ওয়াকিং হইতে পারে, মাইল্ড ওয়াকিং বা জগিংয়ের টাইপ করতে পারে, সে যদি স্কিপিং করতে পারে, আমরা বলি যে ঘরে যে হুপিং, মানে এক পায়ে দাঁড়িয়ে থাকবে আবার এক পায়ে হাঁটবে, এটা হলো হুপিং টাইপ। আবার এইদিকে দুলবে এইদিকে দুলবে, এইটাকে আমরা বলি যে টুইস্টিং টাইপের একটা মুভমেন্ট করবে। তাহলে এই ধরনের মুভমেন্টে যেটা ইম্প্যাক্ট নাই, মানে শরীর জয়েন্টের উপর বা মাসেলের উপর ইম্প্যাক্ট নাই, এইটা ধরনের এক্সারসাইজে সে কিন্তু তার বাতের ব্যথাও করতে পারবে, শরীরকে নিয়ন্ত্রণ রাখতে হবে। যাদের ওভার ওয়েট থাকে তাদের ওভার ওয়েটটাকে কন্ট্রোলে নিয়ন্ত্রণ রাখতে হবে। আবার ধরেন যে সে হাঁটতে গেছে, আমি রোজা আছি বা আমি ইফতারের পরে ব্যায়াম করছি, আমার হাঁটুতে ব্যথা, বেশ আর্থ্রাইটিস, সেক্ষেত্রে নি সাপোর্ট নিয়ে ব্যবহার করতে পারে। বা যে আছে রোজা রাখলো আর্থ্রাইটিস, হাঁটতে পারছে কম, সে এটা স্টিক ব্যবহার করতে পারে। এই ধরনের সাপোর্টিভ ব্রেস নিতে হবে। তারপরে ডায়েট কন্ট্রোল করবে, ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে। আর যাদের মনে করেন যে আছে কিছু অভ্যাস থাকে স্মোকিং, আবার যাদের অ্যালকোহলিক অভ্যাস থাকে, এই জিনিসটাকেও অ্যাভয়েড করতে হবে রোজা, তাহলে তার জয়েন্টে ভালো থাকবে, আর্থ্রাইটিস কমবে, রোজাও রাখতে পারবে। আচ্ছা স্যার, এই জয়েন্ট রিলেটেড ব্যথা নিয়ে আরো বিস্তারিত আপনার কাছ থেকে জানার চেষ্টা করব। একটা বিরতির সময় হয়ে গেছে, আমরা বিরতি নিচ্ছি। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন RTV চিকিৎসা বিষয়ক নিয়মিত আয়োজন মেডি ক্যাফে পাওয়ার্ড বাই নেভিয়ান হেলথ সায়েন্স, এই অনুষ্ঠানটি নিয়ে নিচ্ছি আমরা ছোট্ট একটা বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, ফিরে আসলাম বিরতি থেকে। আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি RTV চিকিৎসা বিষয়ক নিয়মিত আয়োজন মেডি ক্যাফে পাওয়ার্ড বাই নেভিয়ান লাইফ সায়েন্সে। আজ আমরা কথা বলছি বোন, মাসেল এবং জয়েন্টের বিভিন্ন ব্যথা নিয়ে। আমরা চলে যাচ্ছি আমাদের মূল আলোচনায়। এখন আপনার কাছে জানবো, অনেকের ক্ষেত্রেই কিন্তু দেখা যায় তাদের হাঁটুতে ব্যথা হচ্ছে, ব্যাক পেন হচ্ছে, শোল্ডার পেন হচ্ছে, তিন ধরনের ব্যথা। এই 3 ধরনের ব্যথার কি মূল কারণ কি একটাই আমরা বলতে পারি, নাকি ভিন্ন ভিন্ন কারণ রয়েছে? ব্যথা কারণ বহু হইতে পারে। একটা হলো আঘাতের কারণে হইতে পারে জোড়ায় ব্যথা, আরেকটা হইতে পারে যে বয়সের কারণে ক্ষয়জনিত ব্যথা, আরেকটা হইতে পারে বিভিন্ন ধরনের আর্থ্রাইটিসের ব্যথা, অন্য আবার আসতে পারে ব্যথা কারণ হইতে পারে কোনো একটা ইনফেকশনের ব্যথা, আবার এটা সবচেয়ে খারাপ ব্যথা যেগুলো হলো টিউমার, ক্যান্সার ইত্যাদির ব্যথা। তো এখন আমরা বুঝতে হবে, যদি একটা ইয়াং পেশেন্ট আসে আমার কাছে যে আমি পড়ে গেছি অথবা খেলতে গিয়ে আমি আঘাত পাইছি, হাঁটুতে ব্যথা,
তাহলে আমি ইজি তাকে দেখে তার কথা শুনলাম এবং তাকে প্রয়োজনে এক্সরে এমআরআই করে রোগটা সহজে ডায়াগনোসিস করে ফেললাম যে তার কী ধরনের ব্যথা হতে পারে। সে একটা ব্যথা সে তার মাসেলে স্পেন হতে পারে, তার হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে যেতে পারে, কাঁধের লিগামেন্ট ছিঁড়ে যেতে পারে, এই জন্য ব্যথা নিয়ে সে আমার কাছে আসে। তখন আমরা তার উপযুক্ত এমআরআই সিটি স্ক্যান প্রয়োজন দেখে ডায়াগনোসিস ওইভাবে প্রোগ্রেস হই। যদি লিগামেন্ট ইনজুরি হয় তাহলে তো আমরা লিগামেন্টের চিকিৎসা আর্থ্রোস্কোপি সাহায্যে করে ফেলি। এখন যদি সেটা ওল্ড এজে আসে যে আমি হাঁটতে গেলে ব্যথা উঠবস করতে পারি না, আমার হাঁটুতে ব্যথা, তা আমরা তার বয়স অনুযায়ী তার হিস্ট্রি শুনে তাকে বুঝতে পারি সে হয়তো অস্টিওআর্থ্রাইটিস। যদি 40-এর পরে একজন পুরুষ মহিলা আসে তার অস্টিওআর্থ্রাইটিস, এখানে হাড়ের ক্ষয়জনিত ব্যথা যেমন একটা হবেই, এটা নেচার, হয়তো এক্সেপশনাল আছে 2-1 কম বেশি হইতে পারে, কিন্তু অস্টিওআর্থ্রাইটিস বা গিটেপার তার হবে। এই ক্ষেত্রে তার ক্ষয়জনিত যে তরুণাস্থি থাকে, হাড়ের ক্ষয়, হাড়ে ফ্রিকশন হয়, তারপর আশেপাশে লিগামেন্টগুলো কন্ট্রাক্টেড হয়ে যায়, মাসেলে বারসাইড, এই জন্য ব্যথা। তাই এই জন্য উঠবস করলে মাসলগুলো দুর্বল হয়ে যায়, হাড় ক্ষয় হয়ে যায়, এই জন্য তার এই ধরনের ব্যথা। যেমন ফ্রোজেন শোল্ডার, আপনি শোল্ডারের কথা বলছেন, অধিকাংশ রুগী আসে যে আমি হাত তুলতে পারি না, পিছে নিতে পারি না, পিঠ চুলকাইতে পারি না, জামা কাপড় খুলতে পড়তে পারি না। মহিলাদের বলে আমি মাথায় চিরুনি করতে পারি না, শ্যাম্পু করতে পারি না, জামা কাপড় খুলতে অসুবিধা। তখন আমরা তাকে দেখি, শুনি। যদি আবার অনেক সময় মোস্ট অফ দ্য কেসে থাকে তার থাকে ডায়াবেটিস, তারপর অনেকে থাকে আমার থাইরয়েডের প্রবলেম, অন্যান্য এন্ডোক্রাইন প্রবলেম থাকে, অথবা অনেকে বলে যে আমার হার্টের সার্জারি হয়েছে, বুকে স্টেন্টিং করছে আমার হার্টে, এই ধরনের এরও শোল্ডারের পেইন নিয়ে আসে অধিকাংশ। তাহলে অ্যাকচুয়ালি আমরা ইজি বুঝে যাই যে আপনার এই জন্য জোড়াটা জমে গেছে। তখন এর চিকিৎসা কী? চিকিৎসাটা হবে তার কারণ অনুযায়ী। কেউ যদি বলে যে আসে যে আমি হার্টে রিং লাগাইছি, তারপর থেকে আমার বাম হাতটা তুলতে পারি না, তাহলে আমরা বুঝি এটা অ্যাকচুয়ালি তার ওই হার্টের যে রিং লাগানোর কারণে তা হয় না, এটা একটা রিফ্লেক্সলি তার জয়েন্টটা স্টিফ হয়ে যায়, জমে যায়। তখন আমরা তার যে আস্তে আস্তে যে প্রসেস, যেভাবে তারকে সুস্থ থাকা যায় সেভাবে আমরা ম্যানেজ করি। তাই তো এক্সারসাইজ, থেরাপি, ওষুধ, উপদেশ, মোস্ট অফ দ্য কেজে নিজেই এটা সম্ভব, পসিবল। আমরা যেভাবে দেখাই দিই এভাবে ব্যায়াম করবেন, নিয়মকানুন মানবেন, তারপর বলি যে অ্যাকচুয়ালি এটা আপনি দ্রুত রিলিভ হওয়ার স্কোপ নাই, তাড়াতাড়ি ভালো হইতে পারবে না। একটা ফ্রোজেন শোল্ডার ভালো হইতে 6 থেকে 9 মাস, ইভেন 1-1.5 বছরে লেগে যায় ভালো হইতে। আপনার কাছে আমার প্রশ্ন যে অনেকে কিন্তু দেখা যায় যে ডাক্তারের পরামর্শ ছাড়াই, আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা কিন্তু দেখেছি যে অনেকে কিন্তু ব্যথা নিরাময়ের জন্য বিভিন্ন ধরনের তেল মাসাজ করে থাকে, যেগুলোকে আমরা বলে থাকি যে আয়ুর্বেদিক বা ভেষজ। গ্রামাঞ্চলে আমরা দেখে থাকি, কিন্তু সেই সাথে কিন্তু শহরাঞ্চলের অনেক মানুষও কিন্তু বিভিন্ন ধরনের, আমরা যদি বলি বামের কথা, তেলের কথা, এটাকে আপনি কিভাবে দেখছেন যে সায়েন্টিফিক্যালি এটার কোনো ব্যাখ্যা আছে কিনা? না, অ্যাকচুয়ালি আপনি এটা খুব কমন সিনারিওর কথা বলছেন। দিস ইজ কমন। আমাদের কাছে রুগী আসে যে বিভিন্ন ধরনের মালিশ করে, প্রলেপ দেয়, তো এটা যে কিছু না কিছু হেল্প করে, অবশ্যই হেল্প করে, না হলে রুগীরা লাগাইতো না। আগের যুগে কবিরাজি করে হাড় ভেঙে গেছে লতা পাতা বেঁধে দেয়, কিছুটা কমে, ব্যথা কমে, কিন্তু অ্যাকচুয়ালি এর লং ইফেক্ট, যে মালিশ করলা, বিভিন্ন ধরনের লতা পাতা বা হার্বাল ইত্যাদি, লং ইফেক্ট সাময়িক তার ব্যথা কমে, কিন্তু লং ইফেক্ট টাইমে, লং টাইমে এর রেজাল্টটা খারাপ। কারণটা কি? একে তো জোড়া জমে আছে, শক্ত হয়ে গেছে, মাসেল তার লিগামেন্টসগুলো কোনো কাজ করতেছে না, নড়াচড়া করতে পারছে না। তো এগুলো মালিশ করলে কি হয়? মালিশ করলে আরও শক্ত হয়ে যায়, আরও গভীর শক্ত হয়ে আরও পার্মানেন্টলি মাসেলগুলোকে দুর্বল করে ফেলে, হাড়ের ভিতরের ক্যালসিয়াম কমে যায়। এখন আমরাও অনেক সময় বলি, আমরা যেমন ফার্মাসিউটিক্যালস কোম্পানির লোকাল জেল আছে ব্যথা কমার নাশক, সেটাও তো আমরা অ্যাডভাইস করি, কিন্তু আমাদের অ্যাপ্লিকেশানটা আলাদা, যে আপনি জোড়াটাকে নড়াচড়াও করবেন, কিন্তু এটা হালকাভাবে লাগাইতে হবে, কোনো মাসাজ করা যাবে না। মাসাজ করা মাত্রই মাসেলগুলা স্টিফ হয়ে যায়, জমে যায়, শক্ত হয়ে যায়, ইভেন দেখা যাচ্ছে লোহার মতো, কাঠের মতো শক্ত হয়ে যায়। সুতরাং অ্যাপ্লিকেশানটা ডিফারেন্ট, উপদেশটা ডিফারেন্ট, এর সাথে সাথে কী করতে হবে, এটার সাথে ওদের আমাদের পার্থক্য। অসংখ্য ধন্যবাদ স্যার। আপনি বলছিলেন যে ওজন বৃদ্ধি, ওবেসিটি বা ওভারওয়েটের কারণে কিন্তু অনেকের ব্যাক পেইন বা শোল্ডার পেইন, ডিজেনারেটিভ ডিজিজ অনেক সময় হয়ে থাকে। এই সম্পর্কে আপনারা একটু পরামর্শ জানতে চাই তাদের প্রতি। আচ্ছা, অধিকাংশ যাদের ওজন বেশি, এদের দ্রুত আর্লি এইজে, ধরেন আর্থ্রাইটিস যদি আমি পুরুষের ক্ষেত্রে মনে করি তাহলে 40 বছর অ্যারাউন্ডে শুরু হয়, আর ইন কেস অফ ফিমেল যারা মহিলা, তাদের 32-33 শুরু হয়ে যায়। তবে যাদের একটু ওয়েট বেশি হয় তাদের এই আর্থ্রাইটিসগুলো বেশি হয়। তো এখন যেমন আমরা হিসাবে দেখি যে যখন আমি
যদি আমার যে পরিমাণ ওজন, আমি যখন এই সমান লেভেলে হাঁটি, আমার 1.5 গুণ ওজন আমার এক হাঁটু দিয়ে পাস করে। তা আমার যদি 10 কেজি হয়, 15 কেজি আমার হাঁটুর উপর যায়। যখন আমি সিঁড়ি ভাঙি তাহলে এইটা থেকে 5 গুণ যায়, 5 গুণ আমার যে ওজন আছে 5 গুণ। আর যখন আমি নিচে বসি আমার শরীরের 8 গুণ ওজন আমার হাঁটুর উপর দিয়ে যায়। সুতরাং এই জন্য আমাদের যাদের আর্থ্রাইটিস বা বয়স বাড়তে থাকে তখন আমরা বলি যে ওয়েট রিডাকশান, মানে আমরা ওজন কমানো, লাইফস্টাইল চেঞ্জ করা। আপনি বেশিক্ষণ বসা দান অবস্থায় থাকবেন না, সিঁড়ি ভাঙবেন কম, সমান লেভেলে হাঁটাহাঁটি করবেন, শরীর ওজন নিয়ন্ত্রণ করবেন, খাদ্যদ্রব্য নিয়ন্ত্রণ করবেন এবং যেটা হালকা এক্সারসাইজ আছে সেগুলো করে যাবেন। ওজন আর্থ্রাইটিসের কাছে না, এবং যে কোনো আর্থ্রাইটিসের উপর ওজনের, শরীরের ওজনের বিরাট একটা ইম্প্যাক্ট থাকে। এবং আপনি যে বিষয়গুলোর কথা বললেন, যেমন সঠিক খাদ্য বা রেগুলার ফিজিক্যাল অ্যাক্টিভিটিসে থাকা, এগুলো শুধুমাত্র যে আসলে আর্থ্রাইটিসের ব্যথাকেই মুক্ত করবে তা কিন্তু নয়, বিভিন্ন ধরনের ডিজিজকেও কিন্তু প্রিভেন্ট করার জন্য কাজ করে থাকে। জি স্যার, আপনার কাছে এখন জানবো, অনেকে কিন্তু কমপ্লেন করে থাকে যে সকালবেলায় ঘুম থেকে ওঠার পরে মর্নিং স্টিফনেসটা থাকে, এটা সম্পর্কে একটু জানবো। আচ্ছা, মর্নিং স্টিফনেস হলো বিশেষ করে হাতের আঙ্গুলগুলা বা পিছনটা ধরে আছে। মানে অনেকে বলে যে আমি তো হাত খুলতে পারি না, আঙ্গুল সোজা করতে পারি না, ভাঁজ করতে অসুবিধা হয়, পায়ের আঙ্গুল পায়ে ভর দিতে পারি না। অ্যাকচুয়ালি এই মর্নিং স্টিফনেস বা অনেকক্ষণ বসে থাকা, অনেকক্ষণ রেস্টে থাকার পরে যে ইয়েটা হয়, জমে যাওয়া বা স্টিফনেস হয়, এটা কমন অনেক কারণ হতে পারে। যেমন যারা অস্টিও আর্থ্রাইটিস হয় হিটে বাত বয়সের কারণে, সেক্ষেত্রে মর্নিংয়ের পরে দেখা যাচ্ছে হাফ অ্যান আওয়ার এই ধরনের 30 মিনিটসের মতো এই ধরনের জমে যাওয়া থাকে। তারপরে নড়াচড়া করলে বা হট কম্প্রেশন দিলে, একটু মুভমেন্ট করলে আস্তে আস্তে কমে যায়। কিন্তু কিছু কিছু আমাদের রোগ আছে, বিশেষ করে যারা রেমাটয়েড আর্থ্রাইটিস, অ্যাঙ্কাইলোজিং স্পন্ডোলাইটিস, সোরিয়াটিক আর্থ্রাইটিসে ভুগে বা অ্যাসিলি সিস্টেমিক লুপাস ইরাইথোমাটাস আর্থ্রাইটিস বলি, এই ধরনের ক্ষেত্রে এরা দেখা যায় 1 ঘন্টার বেশি সকালবেলা স্টিফনেস থাকে, মর্নিং স্টিফনেস এগুলো থাকে। তারপরে এদের আস্তে আস্তে কমে আসে। আবার কিছু আবার দেখা যাচ্ছে এই কোনো রোগ নাই, যারা মনে করেন হরমোন থাইরয়েডের প্রবলেম হলো, যারা ডায়াবেটিসের রোগ, যারা বিভিন্ন ভাস্কুলার রোগ, নিউরোলজিক্যাল রোগে ভুগে, তাদেরও কিন্তু মর্নিং জমে থাকে, স্টিফনেস থাকে। কেন রাত্রেবেলা লং টাইম একটা ইনঅ্যাক্টিভিটি থাকে। এই জন্যই আমরা বলি থাকি যত মোবিলিটি অর্থাৎ যত নড়াচড়া করা যায় আপনাকে, ততই আপনার জয়েন্টগুলা ভালো থাকবে। অর্থাৎ এক কথা আমরা বলতে পারি যে মাসেল স্ট্রেংথ ধরে রাখাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। স্যার, এখন আপনার কাছে একটু জানবো যে যাদের অর্থোপেডিক বিভিন্ন ধরনের পেইন রয়েছে, আপনি অনেক ধরনের পেইন, জয়েন্ট পেইন, লিগামেন্ট ইনজুরির কথা আপনি বলছিলেন, সব কিছুর পরে দেখা যায় যে ওষুধ গ্রহণ তো করছে, কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে ডাক্তাররা কিন্তু সার্জারির কথা বলছে। সার্জারি ছাড়া কি অর্থোপেডিক পেইন ম্যানেজমেন্ট করা কি সম্ভব কিনা? খুবই গুরুত্বপূর্ণ, যে সব কিছুর পেইনের বা রোগের যে সার্জারি লাগবে তা না। আমি যদি মনে করি, যেমন আমি যদি শোল্ডারের কথা বলি আপনাকে, শোল্ডারে যত কম প্রবলেম হয়, অনেক অসংখ্য প্রবলেম রোগ, এর মধ্যে 20%-এরও সার্জারি লাগে না, বাকি 80%ই কনজারভেটিভ বা মেডিকেল চিকিৎসা বা নিয়মকানুন মেনে লাইফস্টাইল মডিফিকেশন, চেঞ্জ, ফুড অ্যান্ড নিউট্রিশনে চেঞ্জ হয়ে যায়, ভালো হয়ে যায়। শুধুমাত্র এটা আপনাকে জানতে হবে, উপদেশ মানতে হবে, কনসালটেশন চিকিৎসকের বা যে এই বিষয়ে অভিজ্ঞ তার উপদেশ নিতে হবে, তাহলে সব কিছুই সেরে যাবে। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে, আপনাকে অসংখ্য ধন্যবাদ এত গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমাদেরকে দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ, যারা অনুষ্ঠানটি দেখবে তাদের অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনারা দেখছিলেন RTV চিকিৎসা বিষয়ক নিয়মিত আয়োজন মেডিক্যাফে, পাওয়ার্ড বাই নেভিয়ান লাইফ সায়েন্স অনুষ্ঠানটি আজ এখানে শেষ করছি। দেখা হবে আবারও আপনাদের সঙ্গে আগামী পর্বে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।